আচ্ছা, আজকের ক্লাসে আমাদের নিউক্লিক অ্যাসিড এইটা নিয়ে একটু শর্ট ডিসকাশন করব। নিউক্লিক অ্যাসিড, এখন নিউক্লিক অ্যাসিড মানে বেসিক্যালি হচ্ছে, আমরা যদি বলি যে ডিএনএ আর আরএনএ এই দুটোকেই বেসিক্যালি আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। এখন যদি আমরা একটা সেলের মধ্যে এরকম করে ভাবি যে পেঁচানো হয়ে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমটাকে যদি ফুলে দেই আস্তে আস্তে এরকম একটা দড়ির মতো জিনিস বেরিয়ে আসবে। এইটাকে যদি জুম করে দেখা যায় তাহলে কি দেখা যাবে না, এরকম আস্তে আস্তে বড় হতে 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 দেখা যাবে যে এটা বেসিক্যালি একটা ডবল হেলিক্স স্ট্রাকচার। ডবল হেলিক্স স্ট্রাকচার মানে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, মানে ধর দোকানে যদি গিয়ে দড়ি দেখিস তাহলে দড়িগুলো লুচি আকার এরকম করে সাজানো হয়ে পড়ে আছে, তার একটা ছোট প্রান্ত ধরে টানলে এরকমই দেখাবে। সেইটাকে যদি জুম করে দেখিস তাহলে কি দেখবি না, দুটো দড়ি একে অপরের সাথে এরকম করে পেঁচিয়ে আছে, এরকম করে একে অপরের সাথে পেঁচিয়ে আছে। এই প্যাঁচটাকে যদি ভালো করে আমরা একটু খুলে দিই তাহলে এটা এই রকমই দেখতে লাগবে, তখন সেইটা এই রকমই দেখতে লাগবে। So this structure is called double helix. Double helix structure এইটা হচ্ছে মানে এই পুরোটাকেই বলা হবে নিউক্লিক অ্যাসিড। These all things are called nucleic acid এবং তার যখন এটা এরকম করে ছোট পার্ট তাকে অন্য নামে বলা হচ্ছে ডিএনএ। মানে ডিএনএ ফুল নাম কি না, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে দেখ নিউক্লিক অ্যাসিড কিন্তু ওর মধ্যে আছে, তাহলে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবারে আমরা আসি যে তাহলে এই যে ডবল হেলিক্স স্ট্রাকচারটা এলো, এই যে একটা চেন, এইটা একটা চেন আর এইটা অন্য চেন, এই চেনের কনস্টিটিউয়েন্টটা কি, মানে এই চেনটা কি দিয়ে তৈরি? এই চেনটা বেসিক্যালি কিছু মলিকুল পরপর জুড়ে যায়, মানে কিছু মলিকুল সিরিয়ালি পরপর জুড়তে থাকে, জুড়ে এরকম একটা চেন তৈরি করে। যেমন আমরা পেপটাইড চেন বলেছিলাম যে সেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো মিলিয়ে চেন তৈরি করে, ডিএনএও সেখানে কি হয়, তাহলে কি না এখানে পরপর কিছু মলিকুল জুড়ে যায়। সেই মলিকুলের স্ট্রাকচার সম্বন্ধে একটু আইডিয়া করতে হবে যে কোন ধরনের মলিকুল পরপর জুড়ে। যে মলিকুলগুলো পরপর জুড়ে যায়, যদি সেটাকে এরকম করে আমরা বলি যে একটা সুগার মলিকুল, সুগার মানে কিন্তু চিনি নয়, আমরা পরের চ্যাপ্টারেই পড়ব সুগার মিন্স কার্বোহাইড্রেট। এই সুগার মলিকুলের সঙ্গে একটা ফসফেট মলিকুল জুড়ে, এই ফসফেট মলিকুলের সাথে আবার একটা সুগার মলিকুল, এর নিচে এরকম করে ফসফেট, এরকম করে সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট, এরকম করতে করতে চেনটা যায়। মানে যেমন অ্যামিনো অ্যাসিড গুলো যায়, এই চেনে সুগার ফসফেট করতে করতে যায়। এই প্রত্যেকটা সুগারের সঙ্গে এপাশে একটা হেটারোসাইক্লিক বেস মলিকুল এর সাথে অ্যাটাচ থাকে, প্রত্যেকটা সুগারের সাথে হেটারোসাইক্লিক বেস। এইভাবে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ এর একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের স্ট্রাকচার হয় এই রকমই, মানে এই রকমই হয় কেমিক্যাল কম্পোজিশন অফ এনি নিউক্লিক অ্যাসিড। যে কোনো নিউক্লিক অ্যাসিডের কমন এরকমই একটা চেন যায়। ডিএনএ তে কি হয়, ডবল স্ট্র্যান্ড হয়, মানে এটা দুটো চেন প্যাঁচ দিয়ে দেবে। তো এইবারে আমরা যদি আরেকটু স্ট্রাকচারটাকে দেখি ভালো করে,
যে সুগারটা কি। সুগারের নাম বলা হয় রাইবোজ সুগার। পরে চ্যাপ্টারেই ডিটেল স্ট্রাকচার পড়বি। এখন শুধু এইটুকু বলি, রাইবোজ সুগার মানে হচ্ছে 5টা কার্বন এইরকমই OH OH OH। রাইবোজ সুগারকে ফিশার প্রজেকশন ফর্মুলাতে লিখলে এরকমই দাঁড়ায়। এরই নাম হচ্ছে ডি রাইবোজ। ডি রাইবোজ। এই রাইবোজ সুগার এইটাকে বলে ওপেন চেন স্ট্রাকচার। সুগার ওপেন চেন স্ট্রাকচার থেকে অ্যাকচুয়ালি সাইক্লিক স্ট্রাকচারে এক্সিস্ট করে। এই মলিকুলটাকে যদি এরকম করে সাইক্লিক স্ট্রাকচারে ড্র করা যায় তখন এই রকমই স্ট্রাকচার দাঁড়ায়। মানে এইটা হচ্ছে গিয়ে আমার রাইবোজ সুগার। এইটাই হচ্ছে রাইবোজ সুগার। এইবারে মজাটা দেখ, এই রাইবোজ সুগার এই OH-টা অ্যাকচুয়ালি এরকম করে এখানে থাকে হেটারোসাইক্লিক বেস। তার মানে এইটা হলো গিয়ে আমার সুগার, এইটা হলো বেস। এরকম দুটো মলিকুল যখন জুড়ে যাচ্ছে একে বলা হয় নিউক্লিওসাইড। একে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড মানে কি? সুগার প্লাস বেস মিলে হলো নিউক্লিওসাইড। এবারে দেখ এইটা, এই যে আমার OH এর সাথে আমার যদি এটা ফসফেট লিংকেজ জুড়ে P ডবল বন্ড O মাইনাস O, তখন কি হবে? এই পুরোটাকে মিলিয়ে বলা হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে দেখ এই সুগার, এই বেস, এই ফসফেট এই মিলে বলা হলো নিউক্লিওটাইড। এই পুরো জিনিসটা যদি পরপর রিপিট করতে থাকে তাহলে যদি আমরা নিচের দিকে করি রিপিট, কি আমাদের দাঁড়াবে? পি ডবল বন্ড O মাইনাস O। এই অক্সিজেনটা থেকে কি আসবে না এই রকমই এই অন্য একটা সুগার আসবে OH, এখানে আসবে হেটারোসাইক্লিক বেস এই OH। তাহলে দেখ এরকম করতে পরপর পরপর কি সুগার বেস ফসফেট, সুগার বেস ফসফেট, আবার কি থাকবে সুগার বেস ফসফেট। তাহলে এই চেইনটা এরকম করতে করতে কিন্তু চলতে থাকবে। আমরা যেটা বলেছি সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট, আর প্রত্যেকটা সুগার থেকে কে থাকবে? হেটারোসাইক্লিক বেস। এই গেল গিয়ে কি না ডিএনএ এর কনস্টিটিউয়েন্ট। এখন কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমরা কি বলছি? সুগার আর বেসকে মিলে বলছি নিউক্লিওসাইড, আর সুগার বেস ফসফেট এই তিনটেকে নিয়ে বলবো আমরা নিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইডকে বলা হবে নিউক্লিওটাইড। এরকম যদি দুটো নিউক্লিওটাইড জুড়ে ওকে বলবো ডাইনিউক্লিওটাইড। 2 থেকে 10 কে বলবো আমরা অলিগোনিউক্লিওটাইড, আর 10 এর বেশি হলে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। এইভাবে নামকরণ হয়। এখন নেক্সট কোশ্চেন, এই হেটারোসাইকেল বেসগুলো কে? এই যে বারবার বলছি হেটারোসাইক্লিক বেস, এই বেসগুলো কি? এর স্ট্রাকচারগুলো কেউ মুখস্থ করে, আমি সাজেস্ট করব মুখস্থ করা মানে মাথাতে বেসিক্যালি গার্বেজ ঢুকানো। যে পারবি এক্সামের আগে মুখস্থ করবি, যে পারবি ছেড়ে দিবি। এটাকে মুখস্থ করার মধ্যে কোনো ক্রেডিট নেই। কি না দু ধরনের বেস থাকে, একটাকে বলা হয় পিউরিন বেস, অন্যটাকে বলা হয় পিরিমিডিন বেস। পিউরিন আর পিরিমিডিন বেস। পিউরিন বেসের স্ট্রাকচারটা কি? এরকমই এন, এইরকমই এই এন, এইটা হচ্ছে বেসিক স্কেলিটন অফ এনি পিউরিন বেস। আর পিরিমিডিন বেস কি না 6 মেম্বার, দুটো নাইট্রোজেন এরকম করে, দে আর কল্ড পিরিমিডিন বেস। পিউরিন আর হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেস হতে পারে অ্যাডেনিন গুয়ানিন, পিরিমিডিন হতে পারে সাইটোসিন আর হচ্ছে থাইমিন।
এই চারটে বেস বেসিক্যালি থাকে কোথায় না আমাদের নিউক্লিক অ্যাসিডে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এইবারে এই ব্যাপারটা খেয়াল করেছে সবার নিশ্চয়ই যে উচ্চ মাধ্যমিকে এইগুলো পড়েছিলিস। তাহলে এইগুলোতে কে থাকবে? এই চারটে বেসের মধ্যে কেউ না কেউ কে থাকবে, সেটা অনেক বড় জটিল তত্ত্ব, সে তত্ত্বে আমরা এখন আর ঢুকছি না। তাহলে আমরা কি কি জানলাম যে এই বেস এই চারটে অপশনের মধ্যে হতে পারে, হয় অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন বা হচ্ছে সাইটোসিন। ইন শর্ট এটিজিসি। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমরা এখন যদি বলি যে সংক্ষেপে নাম হচ্ছে এটিজিসি, তাহলে এই যদি একটা আমার ডিএনএ এর ডবল হেলিক্স স্ট্রাকচারটা হয়, এইটা হচ্ছে একটা লুপ। এই লুপের ডিসটেন্সটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই লুপের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে, 10 নিউক্লিওটাইড থাকে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এপাশেও ঠিক এর উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকমই 10টা। এই প্রত্যেকটার বিপরীতে যে থাকবে এটাকে বলা হয় বেস পেয়ারিং। মানে এখানে যদি এ থাকে এখানে টি থাকবে, এখানে যদি জি থাকে এখানে সি থাকবে, এটা মাস্ট, একদম পেয়ারিংটাই নিয়ম মেনে হচ্ছে। এখানে টি থাকলে এখানে থাকবে এ, এখানে সি থাকলে এখানে থাকবে জি, এরকম করে করেই হয়। একে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ার। মানে এই পেয়ারটাকে যদি মেন স্ট্র্যান্ড ধরি তাহলে এইটাকে বলবো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, মানে এর ঠিক অপোজিট, যার সাথে যার ম্যাচিং খায়। এই ম্যাচিং খাওয়াটা কিসের উপরে ডিপেন্ড করছে না, এই ম্যাচিং খাওয়াটা বেসিক্যালি এই অ্যাডিনিন আর থাইমিনের স্ট্রাকচারটা এমনই যে ওরা পাশাপাশি এলে ওদের মধ্যে প্রপার হাইড্রোজেন বন্ড হয়। সেইটা যে কোনো বই বা গুগল ইন্টারনেট থেকে দেখে নিবি যে কিভাবে প্রপার হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে। শুধু এটুকু আমি এখানে বলে দিচ্ছি, এ আর টির মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড হয়, আর জি আর সি এর মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড হয়। এটিজিসি এইভাবে হাইড্রোজেন বন্ডিং বেসিক্যালি হয় বিটুইন টু গিভ স্টেবিলিটি টু দা ডবল হেলিক্স ডিএনএ স্ট্রাকচার। তাহলে এই কথাটা আমরা শিখলাম, কি শিখলাম? ডিএনএ স্ট্রাকচারটা কিভাবে হয়, তার বেস পেয়ারিং কিভাবে হয়। আচ্ছা, আর একটু আমরা বলি কি, এই যে স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডের যদি এরকম করে সুগারের পজিশনটাকে আমরা ধরি, তাহলে এটা হবে 1 নম্বর পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে সুগার মলিকুলের নাম্বার। এখন দেখ, তাহলে আমরা এইটাকেই কি বললাম যে এরকমই পরপর 200 300 400 500 1000 পরপর এরকমই লম্বা চলে গেছে। তাহলে কোনো না কোনো জায়গাতে গিয়ে একটা শেষ আছে, মানে একটা প্রান্ত আছে। আমি যদি এটাকে এরকমই দুটো ধরি তাহলে এই ফসফেটটা 5-এর সাথে অ্যাটাচড, আর এখানে এই 3টা শেষ, এই যে এদিকে গিয়ে তো 3 নম্বর। তাহলে এইটাকে বলবো যে 5 প্রাইম এন্ড, এইটাকে বলবো 3 প্রাইম এন্ড। এই এন্ডটা হচ্ছে 5 প্রাইম, মানে যেখানে এই চেনটা শেষ হয়ে গেল, আর এই দিকে যেটা শেষ এটাকে বলবো 3 প্রাইম এন্ড। ডিএনএ এর এই যে ডবল হেলিক্স, এইটা এত ইন্টারেস্টিং। এই চেনটা যদি এপাশ থেকে হয় 5 প্রাইম, এদিকে যদি যায় 3 প্রাইম, তাহলে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা মাস্ট বি এপাশ থেকে 3 প্রাইম হয়ে এই দিকে শেষ হবে কিসে না 5 প্রাইমে শেষ হবে। এই তথ্যগুলো আমাদের একটু জানতে হবে যে এই 5 প্রাইম কে আর 3 প্রাইম কে।
এই এই ব্যাপারটা গেল। আমরা এবারে যেটা প্রায়শই সবসময় এক্সামে দেয় যে ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ? মেন যে পার্থক্য, ডিএনএ এর নামটা দেখ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এর কি নাম? শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ডিঅক্সি মানে কি? ডিঅক্সি মানে একটা অক্সিজেন নেই কোথায় না, এই যে আমরা রাইবোজ সুগারের স্ট্রাকচারটা দেখিয়েছি, এই যে বেস, এই OH এই OH, এই যে টু পজিশনে OH এই ছিল, এই হচ্ছে আমার রাইবোজ সুগার, এইখানে অক্সিজেনটা নেই, কে আছে? শুধু হাইড্রোজেন। তার মানে আমরা বুঝতে পারলাম ডিএনএ তে যে রাইবোজ সুগারটা আছে দ্যাট বেসিক্যালি এ কনভার্টেড রাইবোজ সুগার, মানে সেই রাইবোজ সুগারের 2 নম্বর পজিশনে কোনো অক্সিজেন নেই, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ তে কি আছে না রাইবোজ সুগার, মানে এখানে কোনো কিছু অক্সিজেন কোনো গ্যাপ নেই, সবই ঠিকঠাক আছে, মানে এখানে যে রাইবোজ সুগার সেখানে পিওর রাইবোজ সুগার, আর ডিএনএ তে 2 পজিশনে অক্সিজেনটা নেই, এইটা একটা পার্থক্য। 2 নম্বর কি পার্থক্য না বেস পেয়ারিং এর ক্ষেত্রে ডিএনএ তে থাকে এটিজিসি, আর এখানে ইনস্টেড অফ থাইমিন কে থাকে ইউরাসিল, মানে AUGC। থাইমিনের বদলে কে আসছে? ইউরাসিল, ইউরাসিল আসছে, থাইমিনের বদলে আসছে ইউরাসিল। কোথায় না আরএনএ তে। তাহলে এখানে এর সাথে টি, জি এর সাথে সি, এখানে এর সাথে ইউ আর জি এর সাথে সি, এইভাবে কি হয় না কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংটা হয় ডিএনএ আর আরএনএ এর ক্ষেত্রে। নেক্সট কি পার্থক্য? ডিএনএটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডবল হেলিক্স স্ট্রাকচার, আরএনএটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ আর আরএনএ। তাহলে এই পার্থক্যটা আমরা বুঝলাম, এটা আমাদের একটু জানতে হবে, এই হচ্ছে গিয়ে বক্তব্য। বেশ, আমরা বেশি ডিপের মধ্যে মোটেই যাব না। আচ্ছা, এরপরে দেখ সিলেবাস যদি কেউ খুলিস সেখানে একটা জিনিস দেখতে পাবি, কি সেটা না ওই বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিস অফ ডিএনএ অ্যান্ড আরএনএ ওগুলো আছে, আমি ওগুলো একদমও পড়াবো না, কারণ আমার পার্সোনালি মনে হয় ওগুলো প্রচণ্ড মুখস্থ করার জিনিস, অত কঠিন স্ট্রাকচার মানে মনে রাখাটা খুবই বাজে ব্যাপার। আমরা শুধু এই মানে মিনিমাম জিনিসগুলো খেয়াল রাখবো, কি না নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝায়, বেস পেয়ারিং কার কার সাথে হয়, এ আর টির মধ্যে 2টো হাইড্রোজেন বন্ড, জি আর সি এর মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড, এইগুলো খেয়াল রাখবো। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল রাখার চেষ্টা করব। এইগুলো গিয়ে মোটামুটি আমরা টুকটাক এইগুলোই আমরা পড়বো এই চ্যাপ্টারে। তো এবারে এই যে ডিএনএ আরএনএ আর কি পার্থক্য বললাম, যে ডিএনএ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডবল হেলিক্স স্ট্রাকচার, আর তোর আরএনএ কি হয় সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার। এবারে দেখ এই এতগুলো কথা বলার পরে যে কথাটা, আচ্ছা ওই যে এটি আর জিসির মধ্যে যে প্রপার হাইড্রোজেন বন্ড হচ্ছে সেটা একটু দেখে নিবি, কেউ যদি মুখস্থ করতে পারিস ভালো, না পারলে কিছু করার নেই। আচ্ছা, এই যে এত কথা বললাম, এত কথা বলার পরেও এই জিনিসটা সিলেবাসে নেই, কিন্তু একটু না বললে আমার একটু কেমন কেমন লাগে, কি সেটা না আমরা এই যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড পড়লাম, তারপরে আমরা নিউক্লিক অ্যাসিড পড়লাম, এদের মধ্যে রিলেশনটা কোথায় আছে, মানে এরা কোথায় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেইটাই হচ্ছে জীবনের ইতিহাস, মানে লাইফের হিস্ট্রি, মানে আমরা কিভাবে এক্সিস্ট করছি, কেন এক্সিস্ট করছি,
পুরো বায়োলজিক্যাল সায়েন্সে সেলের ভেতরে কিভাবে প্রোটিন সিনথেসিস হচ্ছে তার পুরো উত্তরটাই অ্যাকচুয়ালি ওখানে আছে। কি সেই জিনিসটা? না ধর আমরা এই যে বললাম একটা এই যে ক্রোমোজোম মানে যেখানে নিউক্লিক অ্যাসিড পেঁচানো হয়ে আছে, নিউক্লিক অ্যাসিডটা কি হয়ে আছে? পেঁচানো হয়ে আছে। সে ওটাকে টেনে জুম করে দেখলে কি আমরা দেখবো? না ইট ইজ বেসিক্যালি এরকম একটা ডবল হেলিক্স স্ট্রাকচার। একটা পার্ট অফ দা ডিএনএ, একটা পার্ট ইজ কল্ড জিন। মানে এই যে প্যাঁচটাকে খুলে একটা দড়িকে টেনে লম্বা করে ফেললাম, ওই লম্বার একটা পার্ট হচ্ছে জিন। সেই ক্লাস 10-এ পড়েছিস জিন হচ্ছে বংশগতির ধারক বাহক। মানে সেটা কিভাবে আসছে ওই একটা অ্যানিমেটেড ভিডিও পাঠিয়েছিলাম, সেইটা দেখবি আর একটু এই কথাটা শোনার চেষ্টা করবি। ওখান থেকে যতটা যা বুঝতে পারার বুঝবি, যে না বুঝতে পারবি দুঃখ করার কোনো জায়গা নেই। কি সেটা? না সেটা হচ্ছে এই জিনটা বেসিক্যালি এর মধ্যে পেপটাইড, একটা পেপটাইডের সিকোয়েন্স কি হয়ে আছে? না এর মধ্যে লুকিয়ে আছে, এর মধ্যে লুকিয়ে আছে। আমরা শুনেছি যে সাংকেতিক ভাষায় কথা হয় বা কোড, কোড কথাটা শুনেছি। একটা প্রোটিন বা একটা পেপটাইড সেলের মধ্যে যখন সিনথেসিস হবে, মানে ধর একটা পেপটাইড আছে এরকম করে, প্রথমে শুরু হলো মনে করে গ্লাই, তারপরে অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে ভ্যালিন, তারপরে ট্রিপ্টোফ্যান, এরকম পরপর এন টার্মিনাল টু সি টার্মিনাল। এখন কোশ্চেন হচ্ছে এই পেপটাইড চেন এ তো আর সেলে এমনি এমনি প্রথম থেকে নেই, এটা কি হয়? তৈরি হচ্ছে। সেলের মধ্যে এরকমই হাজারো পেপটাইড চেন তৈরি হয়। তাহলে এইটা এই যে গ্লাইসিন, মানে এটা হঠাৎ করে গ্লাইসিন থেকে শুরু হলো কেন? এরপরে গ্লাইসিনের পরে অ্যাসপার্টিক অ্যাসিডটাই জুড়লো কেন? তারপরে ভ্যালিন জুড়লো কেন? তারপরে ট্রিপ্টোফ্যান জুড়লো কেন? মানে এই কেনর উত্তরটা কোথায় আছে? মানে আমার কোশ্চেন হচ্ছে যে একটা যে কোনো পেপটাইডের নাম মনে কর ইনসুলিন, খুব চেনা পরিচিত নাম। তাহলে ইনসুলিন তোর শরীরেই তৈরি হোক বা আমার শরীরেই তৈরি হোক, সেটা যে অ্যামিনো অ্যাসিড থেকে শুরু হবে এবং যেখানে হবে শেষ, এবং তার পুরো সিকোয়েন্সটা সবসময় একই থাকে। তাহলে এইটা কে জাজমেন্ট দিচ্ছে? মানে সেখানে সেলের ভেতরে কি কোনো রেফারি বসে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। কি না, প্রত্যেকটা পেপটাইডের সিকোয়েন্স কি হবে সেইটা একটা কোড ভাষাতে জিনের মধ্যে অলরেডি আছে। মানে এই ডিএনএ চেন এই বেসিক্যালি কি তৈরি করবে? না এই প্রোটিন তৈরির সিগন্যাল দেবে। মানে এখান থেকেই অ্যাকচুয়ালি কোড আসবে। সেই কোড কি করে আসবে? না এই ডবল হেলিক্সটা প্রথমে অ্যাকচুয়ালি খুলে যায়, মানে এখান থেকে এই পর্যন্ত এইটাকে যদি বলি এরকম একটা খুলে যায়, খুলে যায়, খুলে গিয়ে ধর এখানে আছে এ টি জি, এখানে আছে মনে কর আবার মনে কর আছে জি, এখানে মনে কর আছে সি, এখানে মনে কর আছে এ, এখানে মনে কর আছে টি। ঠিক এর পাশে আরেকটা কমপ্লিমেন্টারি চেন তৈরি হবে। কমপ্লিমেন্টারি মানে ওর সাথে ম্যাচ করবে। কি ম্যাচ হবে? এর টি, এখানে আসবে এ, এখানে আসবে সি, এখানে আসবে সি, এখানে আসবে জি, এখানে আসবে টি। এই কটাই নেই। এই যে তৈরি হলো এটাকেই বলা হয় মেসেঞ্জার আরএনএ। এইটা তৈরি হওয়ার পরে মানে যে কিনা কমপ্লিমেন্টারি চেন তৈরি হলো, সে খুলে এইটা কোথায় তৈরি হয়? সেলের নিউক্লিয়াস। এ খুলে কোথায় আসে? না সাইটোপ্লাজমে আসে। আসবে কোথায়? না রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই টার্মটা হয়তো শুনেছি। রাফ এন্ডোপ্লাজমিক
রেটিকুলামের গায়ে আসবে, এসে কি করবে, তাহলে এ মনে কর এরকম করে এটা বসে গেল, তাহলে এখানে আছে টি, এখানে আছে এ, এখানে আছে সি, এখানে আছে সি, এখানে জি, এখানে আছে ডি, এরকম পরপর পরপর আছে। এই যে তিনটে নিউক্লিওটাইড, এই যে টিএসি, টিএসি, জিসি, জিটি, দেন কে আছে সিজিটি, এই তিনটে করে নিউক্লিওটাইড বেসিক্যালি একটা একটা করে অ্যামিনো অ্যাসিডের কোড, মানে সেটা ফিক্সড আছে, সেটা অলরেডি নেচারে ফিক্সড যে কোন অ্যামিনো অ্যাসিডের কোড কি। মনে কর টিএসি, মনে কর গ্লাইসিনের কোড, তাহলে প্রথমে শুরুতে যেই এই অ্যামিনো অ্যাসিডটা আছে, এই কোডটা আছে, সঙ্গে সঙ্গে এখানে গ্লাইসিন চলে এলো। তারপরে মনে কর সিজিটি, মনে কর অ্যাসপার্টিক অ্যাসিডের কোড, ফলে এখানে কে চলে এলো, অ্যাসপার্টিক অ্যাসিড। এবারে এনজাইম আছে, এদের মধ্যে পেপটাইড কাপ বন্ড তৈরি করে দিল। তার মানে দেখ এরকম করে করে তিনটে করে নিউক্লিওটাইডের জন্য একটা একটা করে অ্যামিনো অ্যাসিডের কোড, ফলে ওই রকম ভাবেই অ্যামিনো অ্যাসিড গুলো আসবে, এসে পরপর জুড়ে যাবে। জুড়তে জুড়তে ওরকমই কোনো একটা নিউক্লিওটাইড, মানে 1 2 3, এটাকে বলা হয় ট্রিপলেট কোডন, ওকে বলা হয় স্টপ কোডন, মানে ও কারো কোড নয়, ও থাকলেই ওরা কি করবে না, বন্ধ করে দেবে, মানে ওখানেই পেপটাইড চেনের কাজটা, জোড়াটা শেষ হয়ে গেল, সেটাকে বলা স্টপ কোডন। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এইটুকু ইনফরমেশন একটু জানাটা ভালো, যে আমাদের যদি একটা কোনো পেপটাইড তৈরি করতে হয়, যে পেপটাইডে মনে কর 100টা অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে তার করেসপন্ডিং যে জিনটা, সেই জিনে কতগুলো নিউক্লিওটাইড আছে, কোশ্চেনটা হচ্ছে এইটা। একটা অ্যামিনো অ্যাসিড যার মধ্যে 100টা অ্যামিনো অ্যাসিড আছে, সেই 100টা অ্যামিনো অ্যাসিড ওয়ালা পেপটাইডের যে করেসপন্ডিং জিন, সেখানে কটা নিউক্লিওটাইড আছে। তা আমরা কি জানি যে পার 3টে নিউক্লিওটাইড একটা করে অ্যামিনো অ্যাসিডের কোড বহন করে, ফলে 100টা অ্যামিনো অ্যাসিড যখন, তাহলে অবভিয়াসলি কি না 300টা অ্যামিনো অ্যাসিড, সরি মানে 300টা নিউক্লিওটাইড আছে ওই জিনটার মধ্যে। বেশ, তো এইখান থেকে আর একটা ছোট্ট জিনিস একটু বলি, সেটাও একটু কোথাও যদি কাজে লাগে কারো কোনো কম্পিটিটিভ এক্সামে, যে আমাদের কিভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় সেইটা একটু কোনো ইন্টারনেটে ইউটিউবে দেখবি। শুধু এটুকু বলি যে ডিএনএ এরকমই আমার ডবল হেলিক্স আছে, যখন সেল ডিভিশন হয়, যে মানে যেটা উচ্চ মাধ্যমিকে পড়েছিস, তখন কি হয়, এই ডিএনএ এর ডবল স্ট্র্যান্ড আস্তে আস্তে সিঙ্গেল স্ট্র্যান্ডে ভেঙে যায়, এরকম করে, মানে এরকমই দুটো ভাগ হয়ে গেল। তার মানে এটা আস্তে আস্তে এরকম এই প্যাঁচটা খুলে যাচ্ছে, যেই খুলে যাচ্ছে এর পাশে আরেকটা এরকম করে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এরও পাশে এরকম করে একটা আরো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, করতে 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 যাচ্ছে। তার মানে দেখ একটা ডিএনএ ছিল, সেটা কি হলো, দুটো ডিএনএ তে কনভার্ট হয়ে গেল, এরকম করে। তাহলে এরকম করে কি হয়, ডিএনএ ডাবলিং হয়। এবারে কোশ্চেন হচ্ছে আর একটা ছোট্ট পয়েন্ট, তার মানে এই যে ডিএনএ ডবল হেলিক্স যে স্ট্রাকচার, সেটাকে যেই ভেঙে এরকম করে খুলে দেওয়া হলো, খুলতে গেলে কি চাই না, হিট চাই, হিট হিট। শুধু একটা মানে ছোট্ট ইনফরমেশন, তাহলে ডিএনএ তে বন্ড আছে কোথায়, এটি আর জিসি, এটির মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড, জিসির মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড। এখন জিনের কম্পোজিশন ডিফারেন্ট হতে পারে, মানে কোন জিনে কতগুলো অ্যাডিনিন থাইমিন থাকবে আর কতগুলো গুয়ানিন সাইটোসিন থাকবে, সেটা কিন্তু মোটেই ফিক্সড নয়, ইট ইজ এ চেঞ্জেবল প্যারামিটার। তাহলে যে ডিএনএ তে এটির পার্সেন্টেজ বেশি থাকবে,
তাকে রেপ্লিকেশন করতে কম টেম্পারেচার চাই, কারণ এটির পার্সেন্টেজ বেশি মানে দুটো করে হাইড্রোজেন বন্ড, ডিএনএ কে রেপ্লিকেশন করতে গেলে ওটাকে ব্রেক করার জন্য কম এনার্জি সাপ্লাই করতে হবে। কিন্তু যে জিনে কম্পারেটিভলি এটির তুলনায় জিসির পার্সেন্টেজটা একটু বেশি আছে, তাহলে সেই ডিএনএ কে রেপ্লিকেশন করতে গেলে বেশি এনার্জি হবে দিতে, কারণ বেশি জিসি থাকা মানে বেশি করে মানে হাইড্রোজেন বন্ড আছে, ওকে ভাঙতে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। এটুকুই বলে মানে মানে থামছি। এক্সপেরিয়েন্স থেকে জানি এটা বহু লোকের ক্ষেত্রে শুনলে অত্যন্ত বোরিং লাগবে, আমি জানি, আমি এটা বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। এটাকে মানে যার ইন্টারেস্ট থাকবে এটুকু বললাম। এরপরে নিজেদের থেকে ইন্টারনেট ইউটিউবে অনেক সুন্দর সুন্দর মানে ভিডিও পাওয়া যায়, কারণ ইন্টারেস্ট থাকলে বায়োলজিক্যাল সায়েন্সে এবং এই জীবনের রহস্য জানতে গেলে ওই লিঙ্কগুলো একটু খুলে খুলে দেখবি, তাহলে এটাকে নিজের থেকে বুঝতে পারবি, নিজের থেকেই ডেভেলপমেন্ট করতে হবে। এই পর্যন্তই থাকলো। তাহলে আমরা প্রথম অ্যামিনো অ্যাসিড এই টপিকটা শেষ করে ফেললাম। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে লিখে পাঠাবি। এইটা পুরোপুরি পুরো চ্যাপ্টারটার যে মানে পড়ে ফেল, আমরা এক সপ্তাহ পরে কিন্তু এর উপরে একটা এক্সাম নেবো।